বলবো, সব বলবো, তবে আজ নয়, অন্য একদিন। কাব্য আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। তিতলি কাব্যর যাওয়ার পানে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। খানিক বাদে নিজেকে ধাতস্থ করে বিরস কণ্ঠে বলল, ততদিনে আমি বেঁচে থাকবো তো কাব্য? পরক্ষণেই নিজের মাথায় নিজে চাটি মেরে বলল। কি আবল তাবল বকছিস? ইফাত একবার চারিদিকে উকিঝুঁকি মেরে নিল। কাউকে দেখতে না পেয়ে ইফাত তাড়াহুড়া করে বলল, ওহে মিষ্টি রমণী, তাড়াতাড়ি একখান হাগি দিয়ে ঠান্ডা করো মোর হৃদয়খানি। কেউ দেখে ফেললে? তোমাকে আমার ভালোবাসার চাদরে লুকিয়ে ফেলবো, কেউ দেখতে পারবে না। আপনি বেশি আজেরা কথা বলে। কাজের কথা বললে তো কখনো শুনো না, তাই আজাইরাই সব। এখন বেশি কথা না বলে যা বলেছি তাড়াতাড়ি করো ফাস্ট। তারবিয়া কথা না বাড়িয়ে দ্রুত ইফাতের পেট জড়িয়ে ধরল, কিন্তু সেই মুহূর্তে বেশিক্ষণ স্থায়ী হলো না। কাব্যের হাত কানে আসতেই ইফাত ও তারবিয়া একে অপরের থেকে দূরে সরে দাঁড়ালো। ইফাত নাক মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলল, আমি রোমাঞ্চ করতে আসলেই কাব্য নামক ঠান্ডার উপদ্রব বাড়ে। শুধু একবার সুযোগ পাই বুঝিয়ে দেব এই কাব্য কি জিনিস। ইফাত মুখ ভেঙচি কাটল। অবশেষে সবাইকে বিদায় জানিয়ে ইফাত ও কাব্য বেরিয়ে গেল। কাব্য ড্রাইভ করে চলছে, এইদিকে ইফাত বকবক করে চলছে। ইফাত নামক ভাঙ্গার রেডিও আর থামার নামই নেই। আচ্ছা কাব্য, তুই আর আমি যখন বুড়ো হয়ে যাব তখন কি আমরা শার্ট পরবো নাকি পাঞ্জাবি? পাঞ্জাবি পরলে বেশি ভালো লাগবে তাই না? তুই তো তখন কুজো বেটা হয়ে যাবি, তখন আমাকেই তো তোকে সামলাতে হবে। তুই তো জানিসই আমি কত স্ট্রং। এর জন্যই তো আমার মায়েরকে ভয় পাস সারাক্ষণ। তোর থেকে আমি বেশি স্ট্রং। হ্যাঁ, আপনি বেশি স্ট্রং দেখেই তো আমি এখন পর্যন্ত চাচা ডাক শুনতে পারলাম না। পিচ্ছি মানুষ বেশি লোড নিতে পারবে না। কাব্যের সহজ স্বীকারোক্তি। কাব্যের এই এক বাক্যের সম্পূর্ণ অর্থ বুঝে ফেলল ইফাত। সে সঙ্গে সঙ্গে নাক কুঁচকে বলল। ছি! ইফাতের অবস্থা দেখে কাব্য কেবল হাসল। এর মাঝে পেরিয়েছে আরও অনেক দিন। তিতলি নিজের পড়াশোনায় ব্যস্ত, আর কাব্য কাজে। প্রতি শুক্রবার এসে কাব্য থেকে যায়, তবে এই সপ্তাহের কাজের চাপ একটু বেশি, হয়তো গ্রামে যেতে পারবে না। কথাটা জানতে পেরেই মনটা ভীষণ খারাপ হলো তিতলির। মন খারাপ নিয়েই কাব্যকে কল লাগালো। সবেমাত্র কাব্যের চোখটা একটু লেগে এসেছিল। ফোনটা বাজতেই কপাল থেকে হাত সরিয়ে মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে তিতলির নামটা জ্বলজ্বল করছে। কাব্যের ক্লান্ত মুখে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে কানে ঠেকিয়ে বলল, হ্যালো। কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ পেল না। কাব্য পর কয়েকবার হ্যালো বলল, কিন্তু তিতলি বরাবরই নিশ্চুপ। কাব্য এ যাত্রায় নীরবতা পালন করলো, অতঃপর নরম স্বরে বলল। ম্যাডামের কি অভিমান হয়েছে? তিতলি এবার মুখ খুলল। না। তাহলে ম্যাডাম এই অধমকে নিজের মিষ্টি স্বর শুনিয়ে তার তৃষ্ণার্ত হৃদয়কে শীতল কেন করছে না? তিতলি আবারও নিশ্চুপ। ও কোনো কারণে গাল ফুলিয়ে রেখেছে, কাব্য ঠিকই সেটা বুঝল। আপনার অভিমান হওয়ার কারণটা জানতে পারলে অধম নিজেকে ধন্য মনে করত। বললাম তো অভিমান করিনি। তবে কি ম্যাডাম রেগে আছে? না, তাহলে? অভিমানের পাল্লা শেষ। অভিমান এখন অভিযোগের রূপ নিয়েছে। কাব্য এক হাত কপালে ঠেকিয়ে হেসে বলল। ও, তাহলে এই ব্যাপার। তাহলে বলুন, আমাকে কি শাস্তি দিতে চান? এই অধম শাস্তি পেতে আপনার আদালতের কাঠগড়ে অধীর আগ্রহে শুয়ে আছে। তিতলি গাল ফুলিয়ে বলে ওঠে। আপনি কাল এখানে আসবেন। কাল? কিন্তু কোনো কিন্তু নয়, কাল মানে কালই আসবেন, না হলে আমায় আর ফোন করবেন না। নিজের কথা শেষ করে তিতলি ফট করে কলটা কেটে দিল। ভেতরে ভেতরে ফুঁসছে সে। এখন দেখা যাবে ভালোবাসা, ম্যাডামের কথার মূল্য ওনার কাছে ঠিক কতটুকু, কাল সেটাই দেখবে তিতলি। হঠাৎ করে তিতলির মাথাটা চক্কর মেরে উঠল। কিছুদিন যাবৎ জিনিসটা খেয়াল করছে, কিছুই ভালো লাগে না, কিছু খেলেই শুধু বমি পায়। বিষয়টাকে তেমন আমলে নেয়নি সে, কিন্তু এখন মাথার ভেতর ঘুরছে অন্য চিন্তা। হুট করে তিতলির মাথায় এলো ওর এই মাসের পিরিয়ড মিস হয়ে গিয়েছে। কথাটা মনে পড়তেই তিতলির গলা শুকিয়ে আসলো। কোনো কিছু না ভেবেই পা চালালো ঘরের বাহিরে, উদ্দেশ্য ফার্মেসি। প্রেগনেন্সির একটা কিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিতলি। দু দাগের দেখা মিলতেই তিতলির হাত থেকে খসে পড়ল কিটটা। প্রচুর ভয় পেয়েছে মেয়েটা। ভয়ের চোটে যেই পিছনে ঘুরতে যাবে অমনি মাথা বাড়ি খেলো দরজার সাথে। দুই পরিবারে আজ আনন্দের হুল্লোড় বইছে। তমা বেগম তিতলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর থেকেই রান্নাঘরে ব্যস্ত, এটা সেটা
হরেক পদের রান্নায় নিজেকে ডুবিয়ে রেখেছে। তার বিয়ার আনন্দে তো কোনো সীমাই নেই, তার মুখের হাসি লেগেই আছে। এদিকে খবরটা পাওয়া মাত্রই ফারদিনা শেখ ও কাব্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফারদিনা শেখ আনন্দের আতিশয্য কথাই বলতে পারছেন না। যখনই তিতলির এই বিশেষ অবস্থার কথা জেনেছেন তখনই হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছিলেন ইফাতদের বাসায়, ইফাতের আম্মুকে এই পরম খুশির খবরটা দিতে। অথচ কাব্য যেন এক ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছে, কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। চারপাশের সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। সে বাবা হতে চলছে, একটা ছোট্ট প্রাণকে সে পৃথিবীর আলো দেখাবে। কথাটা যতবার ভাবছে ততবারই বুকের ভেতরটা কেমন এক অদ্ভুত কাঁপনে শিউরে উঠছে। তবে কি এটাই বাবা হওয়ার প্রথম অনুভূতি? এক অদ্ভুত মিশ্র অনুভূতি যাতে জড়িয়ে আছে সীমাহীন আনন্দ। অপরদিকে তিতলি বিছানায় বসে এক হাতে নখ খুঁটছে আর অন্য হাতটা একবার পেটের উপর রাখছে, আবার পরক্ষণে সরিয়ে নিচ্ছে। তার চোখ মুখে এক অদ্ভুত দ্বিধা। তারবিয়া তিতলির এমন অস্থির আচরণ খেয়াল করে ভ্রু কুঁচকে বলে ওঠে, করছো কি তুমি বলো তো আপু? হয় পেটে একবার হাত দিয়ে রাখো, না হলে সরিয়ে রাখো। এমন উসকুস করছো কেন? তিতলি গলার স্বরটা কিছুটা নিচু এবং অস্থির করে বলল, আমার না কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রে তারবিয়া। সত্যি আমার পেটে আরেকটা প্রাণ আছে। আচ্ছা, ও কি এখন ভীষণ ছোট, একদম মটরে দানার মতো? আমি যদি হাত দিয়ে বেশি চাপ দিই আমার বেবিটা কি ভর্তা হয়ে যাবে? তিতলির এমন নিষ্পাপ ও অদ্ভুত কথা শুনে তারবিয়া নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ঘর কাঁপিয়ে হেসে উঠল। তিতলি বোনের দিকে কপাল কুঁচকে তাকালো, মনে মনে ভাবল, এভাবে হাসার কি আছে আজব। নানা রকমের ফলমূল আর মিষ্টির প্যাকেট নিয়ে অবশেষে ফারদিনা শেখ ও কাব্য এসে পৌঁছালেন। আজ ফারদিনা শেখের মুখ থেকে চড়া হাসি কিছুতেই সরছে না। ঘরে ঢুকতেই তিনি পরম স্নেহে তমা বেগমের গলা জড়িয়ে ধরলেন। নিজেদের মধ্যে টুকটাক কুশল বিনিময় শেষ করে সবাই মিলে এলো তিতলির রুমে। কাব্য আর ফারদিনা শেখকে ঘরে ঢুকতে দেখে তিতলি আধশোয়া অবস্থা থেকে উঠে বসতে চাইল। ফারদিনা শেখ দ্রুত তার পাশে গিয়ে পরম মমতায় কাঁধে হাত রাখলেন। আরে উঠতে হবে না, শুয়ে থাক। এখন তোকে শুধু বিশ্রাম নিতে হবে। সারা দিন রাত একদম শান্তিতে থাকবি। তিতলি একটু আহ্লাদি সুরে বলল, শুয়ে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেল। আম্মু তো কিছুতেই বিছানা থেকে উঠতে দিচ্ছে না। তিতলির কথায় ফারদিনা শেখ মৃদু হাসলেন। ঠিক তখনই তিতলির নজর গেল দরজার কাছে। সেখানে শান্ত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। কাব্যের সেই চোখের দিকে তাকাতেই তিতলির বুকটা কেমন করে উঠল। এক অজানা লজ্জায় রাঙা হয়ে উঠল তার দুগাল। ফারদিনা শেখ ছেলে ও পুত্রবধূর মনের অবস্থা বুঝতে পেরে স্মিত হেসে বললেন, তোরও কথা বল, আমি একটু আসছি। ফারদিনা শেখ ঘর থেকে বের হতেই কাব্য আলতো করে দরজাটা ভিজিয়ে দিল এবং ধীর পায়ে এক পা করে তিতলির দিকে এগিয়ে এলো। তিতলি চোখ বড় বড় করে বলল, এ কি, দরজা কেন বন্ধ করলেন? বাইরে সবাই আছে, কি ভাববে সবাই? কাব্য ঠোঁটের কোণে একটু দুষ্টুমি হাসি ফুটিয়ে বলল। কি আর ভাববে? কিছুই ভাববে না। কাব্য একটু চুপ করে থেকে তিতলির চোখের দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, শুনলাম আমার নাকি একটা টুনি পাখির ঝাঁ আসতে চলেছে। তিতলি ঠোঁট টিপে বলল, ভুল শুনেছেন, ওটা টুনি পাখির ছানা, ওটা ওটা হচ্ছে গম্ভীর গরুর লেদা বাছুর। কাব্য আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে পরম নির্ভরতায় তিতলির কোলে মাথা রেখে শুয়ে পড়ল এবং বলল, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি, আমি এসেছি আমার পুচকুটাকে আদর করতে। কথাটা বলে কাব্য তিতলির স্ফীত উদরে আলতো করে একটা চুমু এঁকে দিল। তিতলি মুখ ভেঙচি কেটে বলল। দিন শেষে তো আমার পেটে চুমু খেলেন। কাব্য হেসে উঠে বলল, কি করব বলো, আমার লেদা ছাওটা যে এখানে লুকিয়ে আছে। খানিকটা সময় দুজনের এমন মধুর খুনসুটিতে কেটে গেল। আসার সময় ফারদিনা শেখ তিতলির জন্য অনেক রকমের আচার নিয়ে এসেছিলেন, যা দেখে তিতলির চোখ চকচক করে উঠছিল। দুপুর তখন 2টো। কাব্য তিতলিকে নিয়ে অবশেষে বাসায় ফিরল। এতক্ষণ তারা ডাক্তারের চেম্বারে ছিল তিতলির চেক আপের জন্য। এদিকে বাসায় তমা বেগম, তারবিয়া সহ সবাই অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছিল।
কিন্তু ঘরে ঢুকতেই ফারদিনা শেখের নজর গেল কাব্যের গম্ভীর মুখের দিকে। কাব্যের চেহারায় এক ঘন কৃষ্ণ মেঘের ছায়া, অথচ তিতলির বেশ হাসি খুশি। তারবিয়া ততক্ষণে ছুটে এসে তিতলিকে জড়িয়ে ধরে বলল, আপু, ডাক্তার কি বললো? সব ঠিক আছে তো? তিতলির ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, টুইন বেবি। বোনের মুখে এই আকাশ ছোঁয়া খুশির খবর শুনে তারবিয়া আনন্দে চিৎকার করে উঠল। ওরে আল্লাহ, আমাদের একটা না দুটো কুটুস পাখি আসতে চলেছে। এত খুশি আমি কোথায় রাখবো আপু? তিতলি তারবিয়ার কান টেনে দিয়ে বলল, কোথাও রাখতে হবে না, শুধু আমাকে একটা বড় সড়ো ট্রিট দে। বারে, আমি কেন ট্রিট দেবো? দেবে তো তুমি। আসছে আমার ট্রিট নিতে, কষ্ট করে বেবিও দেবো আমি, আবার ট্রিটও দেবো আমি। তাহলে তুই খালামণি হয়ে কি করবি শুনি? তিতলি কথাগুলো খুব নিচু স্বরে বলছিল যাতে বড়রা শুনতে না পায়। তবে পাশে দাঁড়িয়ে থাকা কাব্যের কান এড়াতে পারল না তা। কিন্তু কাব্যের মাথায় তখন অন্য এক চিন্তার ঝড় বইছে। তিতলির বয়স এখনো অনেক কম, শরীরটাও বেশ লাজুক, তার উপর একসাথে দুটো বাচ্চা সামলানো, এদিকে আবার পরীক্ষা চলছে। সব মিলিয়ে এক আশঙ্কায় কাব্যের মাথা যেন ফেটে যাচ্ছিল। ফারদিনা শেখ হয়তো মায়ের মন দিয়ে ছেলের ভেতরের ওই অস্ত্রতা ও ভয়টা টের পেয়েছিলেন। সবাই যখন তিতলিকে নিয়ে মেতে আসে, তিনি ধীর পায়ে কাব্যের পাশে এসে দাঁড়ালেন। আলতো হাতে ছেলের কাঁধ স্পর্শ করে আশ্বাসের সুরে বললেন, চিন্তা করিস না বাবা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, সব ভালোই হবে। কাব্য মায়ের দিকে তাকিয়ে শুধু উপর নিচ মাথা নাড়ল। কাব্য আর তার মা মূলত তিতলিকে দেখতেই এসেছিল। কাব্যের পরের দিন ভার্সিটিতে পরীক্ষা আছে, তাই তাদের আজই ফিরে যেতে হবে। তোমা বেগম অবশ্য ফারদিনা শেখকে আরও 2 দিন থেকে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করছিলেন, কিন্তু নিয়মের বেড়া জালে তা সম্ভব হলো না। অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল কাব্য ও তার মা। কাব্য চলে যেতেই তিতলির অভিমানে গাল ফুলালো। যদিও যাওয়ার আগে কাব্য ওকে অনেক বুঝিয়েছে, পরম আদরে শান্ত করে গিয়েছে এবং কথা দিয়ে গেছে যে সে প্রত্যেক সপ্তাহেই ছুটে আসবে। ঢাকা ফিরে কাব্য সবেমাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়েছে। তার ভেজা চুল থেকে টপটপ করে পানি ঝরছে কাঁধে রাখা তোয়ালাতে। হঠাৎ চোখ তুলে সামনে তাকাতেই দেখলো খাটের উপর পায়ের উপর পা তুলে পরম নিশ্চিন্তে শুয়ে আছে ইফাত। কাব্যকে দেখতেই ইফাত চট করে খাট থেকে নেমে দাঁড়ালো। দ্রুত এগিয়ে সে কাব্যের কাঁধে একটা সোজা চাপড় মেরে আনন্দে সুরে বলল, ওয়েল ডান ব্রো, একেবারে এক বলে ছক্কা মেরে দিয়েছিস। দুটো বাচ্চা, আহা, কবে যে ওরা পৃথিবীতে আসবে আর আধো আধো বুলি ফুটিয়ে আমাকে চাচু বলে ডাকবে। কাব্য আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে একটু হেসে বলল, সেটা শোনার জন্য তোকে আরও অন্তত 7টা মাস অপেক্ষা করতে হবে ভাই। কাব্য ব্যালকনিতে গিয়ে ভেজা তোয়ালেটা শুকাতে দিল। ইফাত ততক্ষণে নিজের সাথে আনা সব কিছু বড় বড় শপিং ব্যাগ এক এক করে খাটের উপর সাজিয়ে রাখছে। কাব্য ব্যালকনি থেকে ঘরে ফিরে খাটের উপর শপিং ব্যাগের পাহাড় দেখে ভ্রু কুঁচকে বলল, এতগুলো শপিং ব্যাগ কার জন্য? কি এগুলা? ইফাত চড়া হাসি দিয়ে বলল, আমাদের পুচকু সোনাদের জন্য। এত জলদি? এই তো মাত্র আজ দুপুরে জানলাম, আর তুই এর মধ্যেই কিছু কিনে ফেললি? কি করব বল, খবরটা শোনার পর থেকে আমার মনের ভিতর কেমন যেন খুঁতখুত করছিল, নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। এখন তো আর জানি না ছেলে হবে নাকি মেয়ে, তাই ছেলে আর মেয়ে দুজনের জন্যই কাপড়ই নিয়ে এসেছি। তাই বলে এত? পুরো ঘর তো শপিং ব্যাগে ভরে গেছে। ইফাত একটু ভাব নিয়ে বলল, কোথায় বেশি দেখলি তুই? মাত্র তো ছেলের জন্য 50 সেট আর মেয়ের জন্য 50 সেট এনেছি। ওর পৃথিবীতে আসুক, তারপর বাকিগুলো আনবো। কাব্য কপালে হাত দিয়ে বলল, তুই আসলে একটা পাগল ইফাত। পাগল তো বটেই, কবে যে ওরা আসবে আর সারাদিন আমি ওদের সাথে খেলবো, টই টই করে ঘুরে বেড়াবো। তোর কাছে তো ওদের দেওয়াই যাবে না, তোকে পাত্তাই দেবে না, দেখিস আমি ওদের আমার পাগল বানিয়ে ফেলবো। কাব্য হেসে বলল, আচ্ছা দেখা যাবে, আমাকে দেখার পর তোকে আর চিনবেও না, দেখে নিস। 6 মাস পর সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। দেখতে দেখতে 6টি মাস কেটে গেছে। তিতলি এখন তার বেশ বড় হয়ে যাওয়া উঁচু পেটটা নিয়ে খাটের এক কোণে গাল ফুলিয়ে বসে আছে। কাব্য আজকাল সারাদিন ওকে শুধু পুষ্টিকর খাবার আর নিয়মের উপর রাখছে, কিন্তু তিতলির মন তো এসব চায় না। তার তীব্র ইচ্ছে করছে চকলেট, চিপস আর আইসক্রিম খেতে, কিন্তু
এই বেত্তুজিৎ কাব্য তাকে এসব ছুঁয়েও দেখতে দিচ্ছে না। কাব্য সবেমাত্র ভার্সিটি থেকে ফিরেছে। ঘরে ঢুকতেই তিতলিকে এভাবে অভিমানী মুখে বসে থাকতে দেখে সে ধীর পায়ে ওর কাছে এগিয়ে গেল। নরম সুরে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আমার গিন্নির মন খারাপ? তিতলিকে সম্পূর্ণ নীরব দেখে কাব্য আরও একটু কাজ ঘেঁষে বসল। কি হয়েছে বলো তো? শরীর কি খারাপ লাগছে? ব্যথা করছে? তিতলি কোনো কথা না বলে শুধু ডানে বামে মাথা নাড়ল। কাব্য ওর এই ফোলা ফোলা গাল দুটোর দিকে তাকে মৃদু হাসল। এই অবস্থায় মেয়েটাকে যেন আরও বেশি মায়াবী আর কিউট লাগে। দেখলেই মনে হয় গাল দুটোতে কামড় দিয়ে আদর করে দেয়। কাব্য আলতো করে ওর গালে একটা চুমু খেল, কিন্তু তিতলি তবুও নিরুত্তর। তখন কাব্য নিজের পকেট থেকে দুটো বড় চকলেট বের করে তিতলির চোখের সামনে মেলে ধরল এবং বলল, এই অবস্থায় এসব খাওয়া একদম ঠিক না। তবু তোমার এই মুখটার দিকে তাকিয়ে নিয়ে এলাম। জাস্ট এই দুটোই, আর কিন্তু পাবে না। তবে আমি কথা দিচ্ছি, বেবি হওয়ার পর তোমার জন্য একটা আলাদা ফ্রিজ কিনে দেবো, যেখানে শুধু চকলেট আইসক্রিম ভরা থাকবে। প্রমিস। কাব্যের মুখের এই কথাটি শোনা মাত্রই তিতলির মেঘাচ্ছন্ন মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে সমস্ত অভিমান ভুলে ফটফট করে কাব্যের গালে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ কাব্য। কাব্য হেসে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ টু। কাব্যের মুখে এই ভালোবাসার স্বীকারোক্তি শুনে তিতলির মাথার পুরনো একটি প্রশ্ন আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে চকলেটের প্যাকেটটা হাতে নিয়ে বলল, আপনাকে অনেক আগে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? আপনি কিভাবে আমার ভালোবাসা আছাড় খেয়ে পড়েছিলেন? সেদিন বলেছিলেন পরে বলবেন, তারপর তার বললেনই না। আজ বলুন। কাব্য একটু হেসে বলল, বলতে হবে? হ্যাঁ, কোনো বাহানা চলবে না। আচ্ছা তাহলে শোনো, তোমাকে ভালোবাসতে আমাকে আসলে খুব বেশি বেগ পোহাতে হয়নি। আমাদের বিয়ে ঠিক পরের দিন রাতে আমরা যে মার্কেটে গিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। সেদিন তুমি সন্ধ্যায় যখন গাল ফুলিয়ে ছলা ছলা নয়নে আমার দিকে তাকিয়েছিলে, ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বুকের ভেতর একটা তীব্র ঘূর্ণিঝড় বয়ে গেছে, যা আমার ভেতরের চেনা জগৎটাকে এক নিমিষে ওলট পালট করে দিয়েছিল। তারপর আমি অনেক চেষ্টা করেছি নিজের অনুভূতিটাকে ইগনোর করতে, কিন্তু কখন যে মনটা তোমার কাছে হেরে গেল আমি নিজেও জানি না। কাব্যের এই গভীর ও অপকট স্বীকারোক্তি শুনে তিতলি লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। কাব্য এবার তিতলির গালে শেষবার চুমু খেয়ে সরাসরি তার বাড়ন্ত পেটের উপর ঠোঁট ছুঁয়ে পরম মমতায় বলল, তুমি এবার আরাম করে চকলেট খাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। তিতলি শুধু মাথা নাড়ল। কাব্য বাথরুমের দিকে যেতেই তিতলি পরম তৃপ্তিতে চকলেটের প্যাকেটটা খুলল। মাত্র দূর থেকে 3 কামড় দিয়েছে। ঠিক তখনই তার পাশের মোবাইলটা তীব্র শব্দে বেজে উঠল। তিতলি চকলেটটা পাশে রেখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আম্মু ফোন করেছে। সে খুশি মনে কলটি রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে মায়ের বলা প্রথম কয়েকটি বাক্য শুনতেই তিতলির মুখের সমস্ত হাসি এক পলকে মিলিয়ে গেল। তার পুরো চেহারা গম্ভীর ও শক্ত হয়ে উঠল। সে তীব্র ক্ষোভে ও বিস্ময়ে চেঁচিয়ে বলল, এই কাজটা তোমরা ঠিক করলে আম্মু? আমার সাথে যা করেছো করেছো, আমার বোনের সাথেও তোমরা সেটাই করলে, কিন্তু কেন? আমরা মেয়েরা কি তোমাদের কাছে এতটাই বোঝা ছিলাম? ওপাশ থেকে তোমা বেগম কিছুটা নরম সুরে বললেন, এসব কি বলছিস মা? মা বাবা কি কখনো সন্তানের খারাপ চায়? তুই কি কাব্যের সংসারের সুখে নেই? আমরা কি তোকে খারাপ জায়গায় বিয়ে দিয়েছি? সবাই কাব্য হয় না আম্মু। আমার কপাল ভালো ছিল বলে আমি ভালো মানুষ পেয়েছি, তার মানে এই না যে পৃথিবীর অন্য সব মানুষও ভালো হবে। অন্তত এই বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে আমাকে তো একটাবার জানাতে পারতে। আমি কি তোমাদের এতটাই পর হয়ে গেছি? এসব উল্টাপাল্টা কি বলছিস তুই? তাহলে আর কি বলবো? চেনা নেই জানা নেই হঠাৎ একটা ছেলের সামনে আমার নিজের ছোট মেয়েটার বিয়ে দিয়ে দিলে। এত কিসের তাড়া ছিল তোমাদের? অন্তত ছেলেটার খোঁজ খবর তো ভালো করে নেওয়া যেত। আর বিয়ে দেওয়ার আগে তার বিয়াকে একটাবারও জিজ্ঞেস করেছিলে তার মতামত? আমার তো মনে হয় না করেছো। ওকে জিজ্ঞেস করার কি আছে? ও কি আমাদের চেয়ে বেশি বোঝে? আর ওর যদি কাউকে পছন্দই থাকতো, ও কি আমাদের বলতো না? রাগে ক্ষোভে তিতলির মাথা যেন ফেটে যাচ্ছিল। সে কান্না ভেজা গলায় বলল, সিরিয়াসলি আম্মু, একটা মেয়ের নিজের বিয়েতে মত দেওয়ার অধিকার অবশ্যই আছে। ওকে অন্তত একটাবার জিজ্ঞেস করতে পারতে তার বিয়ে কোথায় এখন, ও কি ঘরে?
তোমা বেগম ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বললেন। ও ওর শ্বশুর বাড়ি। তিতলি যেন একের পর এক বজ্রপাতের ধাক্কা খাচ্ছিল। একে তো হুট করে পাত্রপক্ষ এসে দেখে গেল, তার উপর কোনো কিছু না ভেবেই বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, আর এখন শুনছে মেয়েটাকে শ্বশুর বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে। তিতলি আর নিজের রাগ ধরে রাখতে পারল না। রাগের মাথায় সে ফোনটা কেটে দিল, কারণ সে ভালো করেই জানে এই মুহূর্তে কথা বাড়ালে সে মায়ের সাথে এমন কিছু বলে ফেলবে যা পরে আর ফিরিয়ে নেওয়া যাবে না। ফোন বিছানায় ছুঁড়ে ফেলতেই তিতলি ডুকরে কেঁদে উঠল। ঠিক তখনই কাব্য বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছিল। তিতলিকে এভাবে কাঁদতে দেখে সে প্রায় ছুটে ওর কাছে এলো এবং অত্যন্ত অস্থির গলায় বলল, কি হয়েছে তিতলি? বেশি পেন হচ্ছে? চলো এখনো ডাক্তার কাছে যাই। তিতলি কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমরা কি মা বাবার কাছে এত বড় বোঝা ছিলাম কাব্য? আমার সাথে রাগ করে না হয় আব্বু আমার বিয়ে হুট করে দিয়ে দিয়েছিল, কিন্তু আমার নিষ্পাপ বোনটার কী দোষ ছিল? ওর জীবনের এত বড় সিদ্ধান্তটা কেন এত তাড়াতাড়ি নেওয়া হলো? ওর বিয়ে কেন এত তাড়াতাড়ি করে দেয়া হলো? মেয়েটার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সব এক সেকেন্ডে ধূলিসাৎ করে দিল ওরা। কাব্য চরম আশ্চর্য হয়ে তিতলিকে নিজের থেকে একটু ছাড়িয়ে নিয়ে বলল, কার বিয়ের কথা বলছো তুমি? কার বিয়ে হয়েছে? তার বিয়া আজ নাকি কোনো এক পাত্রপক্ষ ওকে দেখতে এসেছিল। ছেলে ব্যাংকে চাকরি করে, ব্যাস এইটুকুই। আব্বু ছেলের এই হালকা খোঁজ খবর নিয়ে তার বিয়াকে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এমনকি আজই নাকি ওকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। না জানি আমার বোনটা কেমন আছে, ওর মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তিতলি কাব্যের বুক জড়িয়ে কাঁদছে। তীব্র কান্নার বেগে তার শরীর কাঁপছে, কিন্তু কাব্যের মন তখন অন্য এক আশঙ্কায় নিস্তব্ধ হয়ে গেছে। তার কানে শুধু একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে, তার বিয়ে হয়ে গেছে। তাহলে ইফাত ইফাত কি এই খবরটা জানে? আর ও যদি জেনে থাকে তবে ওর এখন কি অবস্থা? কথাটি ভাবতেই কাব্যের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে একটা শুকনো ঢোক গিলল। কাব্য পরম যত্নে তিতলির চোখ দুটো মুছে দিয়ে ধীর স্বরে বলল, তোমার কেঁদো না তিতলি, শান্ত হও, আমি আসছি। কথাটা বলেই কাব্য এক মুহূর্ত সময় নষ্ট না করে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল ইফাতদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। তিতলি নিজের কান্না ভুলে কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কাব্যের চোখ মুখে এত অস্ত্রতা কেন? সে কাঁদলে কাব্য তো কখনো তাকে একা ফেলে এভাবে যায় না। তবে আজ কি এমন হলো যে কাব্য তাকে এভাবে রেখে ঝড়ের বেগে বেরিয়ে গেল? কাব্য অস্ত্রতায় ইফাতদের দরজায় কলিং বেল বারবার বাজিয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। কিছুক্ষণ পর দরজা খুললেন ইফাতের আম্মু, তাহমিনা বেগম। ওনার চোখের কোণে লেগে থাকা জল আর কান্নার লালচে ভাব দেখে কাব্য যা বোঝার বুঝে গেল, নিশ্চয়ই বড় কোনো বিপর্যয় ঘটে গেছে। তাহমিনা বেগম আঁচলে খুঁটে চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় বললেন, আমি তোকে মাত্রই কল দিতে যাচ্ছিলাম কাব্য। দেখ না, আমার ছেলেটার কি যেন হয়েছে। ও কেমন যেন অদ্ভুত আচরণ করছে। কাব্য তাহমিনা বেগমকে সান্ত্বনা দেবার সময়টুকু পেল না। সে দ্রুত পায়ে ইফাতের রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজা খোলাই ছিল। ভেতরে তাকাতেই কাব্যের চোখ ছানাবড়া হয়ে গেল। ঘরের ভেতরের আসবাবপত্র, বই খাতা, শোপিস সব কিছু লণ্ডভণ্ড হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটে আছে। দেখে মনে হচ্ছে রুমের উপর দিয়ে কোনো প্রলয়কারী সুনামি বয়ে গেছে। আর সেই ধ্বংস স্তূপের ঠিক মাঝখানে খাটের এক কোণে শরীর এলিয়ে চোখ বন্ধ করে মূর্তির মতো পড়ে আছে ইফাত। কাব্য খুব ধীর পায়ে নিঃশব্দে ওর সামনে গিয়ে দাঁড়ালো। আলতো হাতে ওর কাঁধ স্পর্শ করলো। কারো হাতের স্পর্শ পেতেই ইফাত চোখ মেলে তাকালো। ইফাতের সেই রক্তবর্ণ জল ভারাকান্ত চোখ দুটোর দিকে তাকাতেই কাব্যের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যে ছেলেকে সে আজ পর্যন্ত জীবনে এত বড় বড় ঝড়ের মধ্যেও কখনো কাঁদতে দেখেনি, যে ছেলে যে কোনো কঠিন আঘাতকেও এক চিলতে হাসির আড়ালে উড়িয়ে দিত, আজ সেই ইফাত কাঁদছে। ইফাত কাব্যের দিকে তাকিয়ে এক বুক ব্যথা মেশানো স্লান হাসি হেসে ভাঙ্গা কণ্ঠে বলল, তুই ঠিকই বলেছিস কাব্য। আমি ওর কিশোরী বয়সের একটা সাময়িক আবেগ ছিলাম। ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তবে কিভাবে পারলো অন্য একটা পুরুষের নামে কবুল বলতে? ওর কি একবারও বুকটা কেঁপে ওঠেনি? ও কি একটিবারের জন্য আমার কথা ভাবেনি? আমার ভালোবাসা কি এতটাই সস্তা ছিল?
কথাটা শেষ হতেই ইফাত এক বুক হাহাকার নিয়ে পুরো হাসিতে ফেটে পড়ল। কাব্য ওর সামনে এই তীব্র তখন স্পষ্ট অনুভব করতে পারছিল, কিন্তু এই মুহূর্তে ইফাতকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ তার জানা ছিল না। দুনিয়ার সব সান্ত্বনাই এখন অর্থহীন। কাব্য শুধু নিস্তব্ধ হয়ে ইফাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং শান্ত গলায় বলল, যা হয় ভালোর জন্যই হয়। দেখিস, তোর জীবনের সঠিক মানুষটা একদিন আসবে, আর সে এসে তোর জীবনের এইসব ক্ষত পরম যত্নে সারিয়ে দেবে। কাব্য নিজেই জানে না সে কি বলছে, তবে সে এইটুকু বোঝে যে কোনো উপায়ে ইফাতকে এই চরম মানসিক বিপর্যয় থেকে টেনে তুলতে হবে। ভেঙে পড়া দুর্বল ইফাতকে সে চেনে না, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখে কি কোনো মানুষ ভালো থাকতে পারে? আর যদি তিতলি তার জীবন থেকে এভাবে হারিয়ে যেত, তবে কি এই কাব্য বেঁচে থাকতো? কথাটা মাথায় আসতেই কাব্যের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আর এখানে ইফাত তো ঠিকই সেই জীবন্ত নরকটাই ভোগ করছে। ইফাত শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, মনে আছে কাব্য, তুই বলতি ভালোবাসা মানুষের জীবনে নাকি মাত্র একবারই আসে। হ্যাঁ, আমার জীবনেও একবারই এসেছিল, কিন্তু আমি ওকে ধরে রাখতে পারলাম না। পাওয়ার পর হারানোর যন্ত্রণা যে কতটা তীব্র তা আমি কাকে বোঝাবো। ইফাত আর নিজের ভেতরের এই পাথর চাপা কষ্ট ধরে রাখতে পারল না। সে কাব্যকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। কাব্য, আমার বুকটা ফেটে যাচ্ছে। এই তীব্র যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? এই কাব্য, তুই তো সব পারিস কাব্য, আমাকে আমার তারবিয়াকে এনে দে না। ওকে ছাড়া প্রতিটা নিঃশ্বাস যে বিষের মতো ঠেকছে। প্লিজ ওকে একবার এনে দে। কাব্য চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তার নিজের ভেতরে তীব্র ক্ষোভ আর রাগে ফেটে যাচ্ছিল। ইচ্ছে করছিল সমাজের সব নিয়ম কানুন ভেঙে তারবিয়াকে ছিনিয়ে এনে ইফাতের সামনে দাঁড় করিয়ে বলতে, এনে তোর তারবিয়া, এবার শান্ত হ আর কান্না থামা। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। আজ এই সমাজ আর নিয়তির সামনে কাব্য নিজেকে ভীষণ অসহায় ও নিরুপায় আবিষ্কার করল। কোনো রকমে সেই উদ্বাদ প্রায় ইফাতকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে অবশেষে নিজের বাসায় ফিরে এলো কাব্য। আসার সময় সে তাহমিনা বেগমকে তার বিয়া আর ইফাতের ব্যাপারে সব বলে এসেছে। অতিরিক্ত ক্ষোভে তাহমিনা বেগম তার বিয়াকে অনেক অভিশাপও দিয়েছিলেন, কিন্তু কাব্য তাকে বুঝিয়ে শান্ত করে এসেছে। ঘরে ফিরতেই দেখলো তিতলি গভীর উদ্বেগ নিয়ে তার জন্য অপেক্ষা করছে। কাব্য ঘরে ঢুকতেই সে সামনে এসে দাঁড়ালো। তিতলি কিছু জিজ্ঞেস করার আগেই কাব্য কিছুটা সময় নিয়ে ইফাত আর তারবিয়ার মধ্যকার সম্পর্কের কথা এবং ইফাতের বর্তমান অবস্থার কথা খুলে বলল। সব শোনার পর তিতলি ধপ করে বিছানায় বসে পড়ল। চোখের পলকে দুটো মানুষের জীবন এভাবে তছনছ হয়ে গেল, আর সে কিছুই জানতে পারল না। তিতলি আর নিজেকে ধরে রাখতে না পেরে তখনই তার বাবার নাম্বারে কল লাগালো। ও পাশ থেকে কল রিসিভ হতেই তিতলি নিজের সমস্ত জমানো ক্ষোভ উগরে দিয়ে বলল, এটা কি করলেন আব্বু? তার বিয়াকে এভাবে হুট করে বিয়ে দিয়ে দিলেন? তার বিয়ে আর ইফাত ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক যে ছিল, সেটা জানার পরে আপনি কিভাবে এই অন্যায়টা করতে পারলেন? ওপাশ থেকে বাবা অত্যন্ত অবাক ও বিচলিত গলায় বললেন, কি বলছিস এসব তিতলি? ইফাত আর তার বিয়ের সম্পর্ক ছিল? কই, তার বিয়ে তো আমাকে কোনোদিন কিচ্ছু বলেনি। ও যদি আমাকে বিয়ের আগে একটিবারও জানাতো, আমি কি মানা করতাম? ইফাত অনেক ভালো ছেলে, আমি তো সানন্দে রাজি হতাম, কিন্তু ও তো কিছু বলেনি। তিতলি চোখের জল মুছে রাগান্বিত স্বরে বলল, আপনাদের এত কিসের ধারা ছিল আব্বু? ওকে কেন এক্ষুনি বিয়ে দিতে হলো? আপনারা এই কাজটা একদমই ঠিক করেননি আব্বু, একদমই ঠিক করেননি। তিতলি আর কিছু বলতে পারল না। হঠাৎ করেই তার চোখের সামনে চারপাশটা কেমন অন্ধকার হয়ে এলো। মাথাটা তীব্রভাবে চক্কর দিয়ে উঠল। কাব্য পাশে দাঁড়িয়েছিল, সে তৎক্ষণাৎ তিতলিকে নিজের শক্ত বাহুডোরে আগলে নিল। ফোনটা কেটে দিয়ে তিতলিকে বিছানায় শুয়ে দিয়ে উদ্বেগে বলল, প্লিজ তিতলি, একদম প্রেশার নিও না। এই মানসিক চাপ তোমার আর আমার বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। রিল্যাক্স, শান্ত হও। তিতলি চোখ বন্ধ করে শুয়ে রইল। তার মনে হতে লাগলো চারপাশের এই চেনা জগৎটা হঠাৎ করেই যেন ভীষণ বিষাক্ত আর অচেনা হয়ে উঠছে। দেখতে দেখতে আরও মাস কেটে গেল। একদিন হঠাৎ করেই তিতলির তীব্র ব্যথা উঠল। কাব্য কাল বিলম্ব না করে ফারদিনা শেখ, তাহমিনা বেগম এবং ইফাতকে সাথে নিয়ে ওকে হসপিটালে নিয়ে এলো। ততক্ষণে তিতলির বাবা মাকেও খবর দেওয়া হয়েছে এবং ওরাও হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
তিতলিকে যখন স্ট্রেচারে করে অটিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কাব্যের পুরো শরীর ভয়ে ও উত্তেজনায় কাঁপছিল। তার পা দুটো যেন অবশ হয়ে আসছিল। করিডোরে দাঁড়িয়ে থাকা ইফাত কাব্যের পিঠে হাত রেখে আশ্বাসে সুরে বলল, আল্লাহর উপর ভরসা রাখ কাব্য, সব ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। কাব্য করিডোরের একটি চেয়ারে বসে পড়ল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওটির ভেতরে মেয়েটা না জানে কত কষ্ট পাচ্ছে। এসব চিন্তা করতে করতে তার মাথা যেন ছিঁড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য প্রান্ত দিয়ে হন্তদন্ত হয়ে তারবিয়া এসে প্রবেশ করলো। বোনের এই অবস্থার কথা জানতে পেরেই সে ছুটে এসেছে, কিন্তু দ্রুত পায়ে ওটির দিকে এগিয়ে আসতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল করিডোরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফাতের উপর। ইফাতকে দেখা মাত্রই তারবিয়ার পা দুটো যেন মাটির সাথে লক হয়ে গেল। ইফাতের দৃষ্টিও তখন তারবিয়ার উপর গিয়ে পড়েছে। মেয়েটাকে দেখেই তার বুকের ভেতরটা এক তীব্র মোচড় দিয়ে উঠল। তারবিয়ার সেই আগের গোলগাল চঞ্চল চেহারা আর নেই। মাত্র কয়েক মাসেই সে যেন অনেকটা শুকিয়ে গেছে। চোখের নিচে স্পষ্ট কালো দাগ পড়েছে। ইফাত আর নিজের ভেতরের পুরনো ক্ষতটা তাজা করতে চাইল না। সে তৎক্ষণাৎ তারবিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল এবং ওকে পাশ কাটিয়ে দ্রুত করিডোরের শেষ মাথায় জানালার দিকে চলে গেল। তারবিয়া কাব্যের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পেল না। সে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর এক অদৃশ্য টানে নিজের পা দুটোকে ইফাত যেদিকে গেছে সেদিকে চালিত করলো। কিছুটা সামনে যেতেই দেখলো ইফাত পকেটে হাত গুজে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারবিয়া ধীর পায়ে ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সে অত্যন্ত নিচু কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইফাত পকেট থেকে হাত না বের করে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে থেকেই শান্ত কিন্তু অত্যন্ত শীতল গলায় জবাব দিল, যেমন রেখে গিয়েছিলে ঠিক তেমনই আছি। ইফাতের এই সংক্ষিপ্ত ও রূঢ় সত্য উত্তরের পর তারবিয়া আর কোনো কথা খুঁজে পেল না। দুজনের মাঝে এক পিনপতন নীরবতা বিরাজ করতে লাগলো। ইফাত বুঝতে পারল এই ঘুমোট পরিবেশ আর বেশিক্ষণ থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই সে তারবিয়ার দিকে একটিবারের জন্য না তাকিয়ে পেছন ফিরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই তারবিয়া পেছন থেকে ভাঙ্গা গলায় ডেকে উঠল, আপনি কেন আমার হলেন না ইফাত? ইফাতের পা দুটো থমকে গেল। সে পেছনে না ঘুরেই অত্যন্ত শান্ত গম্ভীর স্বরে বলল, আমি তো তোমারই ছিলাম তারবিয়া, কিন্তু তুমি তো আমাকে কোনোদিন নিজের করে চাওনি, তাই আমি আর তোমার হতে পারিনি। আসলে কি তারবিয়া কোনোদিন ইফাতকে ভালোবাসেনি? যদি ভালো নাই বাসতো তবে আজ অন্য একজনের বিবাহিত স্ত্রী হওয়ার পরও কেন সে নিজের মনের মণিকোঠায় ইফাতকে এত যত্ন করে লুকিয়ে রেখেছে? কেন দিন রাত ভুলে তার এই অবুঝ মন শুধু ইফাতের স্মৃতি নিয়েই পড়ে থাকে? অন্য একজনের স্ত্রী হয়ে ইফাতের কথা ভাবা যে চরম পাপ, সে তা জানে। তবুও কেন তার স্বপ্ন, তার ভাবনায় শুধু এই একটা মানুষই বারবার দৃশ্যমান হয়, যাকে ছুঁয়ে দেখার সাধ্যটুকু আজ তার নেই। তারবিয়া ছলছল নয়নে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই আমাকে অভিশাপ দেন, তাই না? ইফাতের ঠোঁটের কোণে এক চিলতে স্লান হাসি ফুটে উঠল। সে সামনের দিকে পা বাড়াতে বাড়াতে শেষবারের মতো বলল, পৃথিবীর সব সুখ আলতা হয়ে তোমার গায়ে মেখে যাক, আর দুঃখরা আমার মতো তোমার জীবন থেকে চিরতরে মিলিয়ে যাক। ইফাত চোখের আড়াল হতেই তারবিয়া আর নিজের শরীরের ভর ধরে রাখতে পারল না। সে করিডোরের মেঝেতেই হাঁটু ভেঙে বসে পড়ল। নিজের ভেতরের সমস্ত জমে থাকা কান্না ও হাহাকার উবড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কেন আপনাকে আমার করতে পারলাম না ইফাত? এই অপরাধ বোঝে আমাকে আজীবন তিল তিল করে কুড়ে কুড়ে খাবে। আপনার এই নিঃস্ব ভালোবাসা কেন আমার ভাগ্যে লেখা হলো না? আমি কেন সেদিন আব্বুকে আপনার ব্যাপারে কিছু বলতে পারলাম না? আমি সুখে নেই ইফাত, আমি বিন্দুমাত্র সুখে নেই। আপনার দেওয়া স্মৃতিরা আমাকে প্রতিটা সেকেন্ড পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে। আমি যে আপনার ভালোবাসার কাঙাল, এত পাপ নিয়ে আমি কিভাবে বাঁচবো ইফাত, কিভাবে বাঁচবো? তারবিয়ার এই বুক ফাটা আর্তনাদ হসপিটালের প্রতিটি দেওয়াল শুনল, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ সেখানে ছিল না। ঠিক তখনই তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। তারবিয়া কোনো রকমে চোখের জল মুছে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে তার শাশুড়ি অত্যন্ত কর্কশ গলায় বললেন, বৌমা, তুমি এখন কোথায়? আম্মু,
আমার আপুর ডেলিভারি পেন উঠেছে, তাই আমি হাসপাতালে আছি। কেন? তোমাকে কেন সেখানে যেতে হবে? তুমি গেলে কি তোমার বোনের বাচ্চা তাড়াতাড়ি হয়ে যাবে? এসব ফালতু বাহানা বাদ দিয়ে এক্ষুনি বাসায় এসো। কিন্তু মা, আপুর কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তাই এক্ষুনি হাসপাতাল থেকে বের হও এবং বাড়ির দিকে রওনা দাও। খট করে কলটা কেটে গেল। তার বিয়া শূন্য দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর এক বুক দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত ও ভারী পায়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। কি চরম দুর্ভাগ্য, সে নিজের বোনটাকে একটিবারের জন্য দেখতে পারল না। মানুষ এত বড় দুর্ভাগা নিয়ে জন্মায় কিভাবে? কিছুক্ষণ পর ওটির দরজা খুলে গেল। একটি তোয়ালেতে জড়ানো দুটি ফুটফুটে অত্যন্ত ছোট ছোট বাচ্চাকে নিয়ে নার্স কাব্যের সামনে এসে দাঁড়ালো। কাব্য এতক্ষণ নিস্তব্ধ হয়ে বসেছিল। নার্সকে আসতে দেখে সে শান্ত দৃষ্টিতে বাচ্চাদের দিকে তাকালো। তার হৃদয়ের ভেতর তখন আনন্দের এক প্রলয়কারী ঝড় বইছে। নার্স হাসি মুখে একটি বাচ্চাকে কাব্যের দিকে এগিয়ে দিতেই কাব্য অত্যন্ত সতর্ক ও কাঁপা কাঁপা হাতে সেই তুলতুলে নরম পুস্কু শরীরটাকে নিজের কোলে তুলে নিল। বাচ্চার সেই নরম স্পর্শ কাব্যের শরীরে যেন এক তীব্র বিদ্যুৎ তরঙ্গের মতো ছড়িয়ে পড়ল। এক ফোঁটা তাজা রক্ত, এক টুকরো জীবন্ত প্রাণ, এটা তারই অংশ, তারই সন্তান। কাব্যের চোখ ফেটে দু ফোঁটা আনন্দের ও জল গড়িয়ে পড়ল বাচ্চার নরম গালে। সে বাচ্চার কপালে গভীর ভালোবাসার একটি চুমু খেলো এবং পরম শ্রদ্ধায় তার কানের কাছে গিয়ে মধুর স্বরে আজান দিল। তারপর সেই বাচ্চাটিকে ফারদিনা শেখের কোলে দিয়ে পরম মমতায় দ্বিতীয় বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিল। আল্লাহ তাকে দুটো ফুটফুটে পুত্র সন্তান দিয়েছেন। কাব্য অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে বলল, আম্মু দেখো, আমার টুনি পাখির ছানা, আমার বাবা, আমার সন্তান। ঠিক তখনই কাব্যের পকেটে থাকা মোবাইল ফোনটি বেজে উঠল। সে পকেট থেকে মোবাইল বের করে দেখলো ইফাত কল করছে। কাব্য চারিদিকে তাকিয়ে দেখলো করিডোরে ইফাত নেই। ওটির দরজা খোলার পর থেকে সে যে কখন চলে গেছে কাব্য খেয়াল করেনি। কাব্য মনে মনে ভাবল, ইফাত যখন জানতে পারবে যে তার দুটো ফুটফুটে ভাতিজা হয়েছে, সে নিশ্চয়ই খুশিতে পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলবে। তার সেই মলিন ঠোঁটে আবার চিরচেনা চঞ্চল হাসিটা ফিরে আসবে। কাব্য অত্যন্ত আনন্দিত মনে কলটা রিসিভ করে কানের কাছে নিল। হ্যালো ইফাত, দেখ ভাই, আমার কিন্তু ওপাশ থেকে কলারের বলা প্রথম কয়েকটি শব্দ শুনতেই কাব্যের মুখের কথা মাঝপথেই আটকে গেল। তার পুরো শরীর এক নিমিষেই বরফের মতো জমে গেল। সে যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানে এক মূর্তির মতো স্নায়ু হয়ে রইল কয়েক সেকেন্ড। পরক্ষণেই তার হাড় হিম করা ঘোর কাটতেই সে কোলে থাকা বাচ্চাটিকে দ্রুত তাহমিনা বেগমের কোলে ফিরিয়ে দিল এবং নিজের শরীরের সমস্ত শক্তি এক করে করিডোরে বেয়ে বাইরের দিকে তীব্র দৌড় লাগালো। কাব্যের এমন উন্মাদনা প্রায় দৌড় দেখে ফারদিনা শেখ ও তাহমিনা বেগম চরম আতঙ্কিত হয়ে পড়লেন। ফারদিনা শেখ পেছন থেকে চিৎকার করে ডাকলেন, কোথায় যাচ্ছিস কাব্য? কি হয়েছে? কিন্তু কাব্যের কানে তখন কোনো শব্দই পৌঁছালো না। সে লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে পাগলের মতো নিচে নামতে লাগলো। হসপিটালের মেন গেট দিয়ে নিচতলায় আসতেই কাব্যের পা দুটো হঠাৎ করেই থেমে গেল। তার ঠিক সামনে হসপিটালের জরুরি বিভাগের সামনে একটি ট্রেচারের উপর পড়ে আছে ইফাতের রক্তাক্ত শরীর। তার পুরো শরীর রক্তে ভেসে গেছে। চেনা চেহারাটা চেনার উপায় নেই। কাব্য জানতে পারল কয়েক মিনিট আগে হসপিটালের সামনের রাস্তা পার হওয়ার সময় এক উন্মাদ ও নিয়ন্ত্রণহীন ট্রাক এসে ইফাতকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। আর তারপরই পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী গাড়ি তার পা ও শরীরের উপর দিয়ে চলে যায়। কাব্য অত্যন্ত ধীর কাঁপা কাঁপা পায়ে ট্রেসারের দিকে এগিয়ে গেল। তার নিজের শরীর আর তার নিয়ন্ত্রণে ছিল না। তবুও সে বহু কষ্টে নিজেকে টেনে নিয়ে গেল তার প্রাণের বন্ধুর পাশে। মনে প্রশ্ন জাগলো, আমার বন্ধুটা বেঁচে আছে তো? পরক্ষণেই ভাবলো, না না, আমি এসব কি ভাবছি? ইফাতের কিচ্ছু হতে পারে না। ঠিক তখনই জরুরি বিভাগের একজন সিনিয়র ডাক্তার দ্রুত ছুটে এসে ইফাতের পালস, হার্টবিট এবং চোখ পরীক্ষা করলেন। কাব্য ডাক্তারের দিকে তাকিয়ে বলল, ও ঠিক আছে তো? ডাক্তার কাব্যের দিকে তাকিয়ে এক গভীর ও হতাশাজনক দীর্ঘশ্বাস ফেললেন। তারপর অত্যন্ত নিচু ও দুঃখিত স্বরে বললেন, হি ইজ নো মোর।
ডাক্তারের সেই শেষ বাক্যটি শোনা মাত্রই কাব্যের চারপাশের চেনা পৃথিবীটা যেন এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। এক প্রান্তে নতুন দুটি প্রাণের আগমন ঘটল, আর অন্য প্রান্তে আরেকটি তাজা ও পবিত্র প্রাণ নিয়তির নিষ্ঠুর পরিহাসে চিরতরে হারিয়ে গেল। কাব্য ডাক্তারের কলার চেপে ধরল, রক্তচক্ষু ওনার দিকে নিক্ষেপ করে চিৎকার করে বলল, কিসে ডাক্তার আপনি? হ্যাঁ, আমার ভাইকে বলছেন ও মরে গেছে? ওর কিচ্ছু হতে পারে না। ও তো আমাকে বলেছে শেষ বয়সেও আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে। ইফাত কখনো নিজের কথা খেলাপ করে না। আপনি আবার চেক করুন, আমি জানি আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। কাব্যের অবস্থা দেখে ডাক্তার কিছুটা বিচলিত হয়ে বললেন। আপনি শান্ত হন, আমি চেক করছি। কাব্য কলার ছেড়ে দিল। ছাড়া পেতেই ডাক্তার আবারও চেক করলো, কিন্তু আশানুরূপ কিছুই হলো না। তিনি আবারও দুদিকে মাথা নাড়লেন। আজ নিজের বড্ড অসহায় মনে হচ্ছে কাব্যের। মন বারবার চিৎকার করে বলছে এটা যেন স্বপ্ন হয়, কিছুতেই যেন বাস্তব না হয়। কাব্য দুর্বল পায়ে এগিয়ে গেল ইফাতের লাশের সামনে। পরম যত্নে মাথায় হাত বুলিয়ে বলল, আমার সাথে নাটক করছিস তাই না? খুব ব্যথা করছে না? খুব কষ্ট হচ্ছে? চিন্তা করিস না, আমি ডাক্তারকে বলছি তোকে এখনো ঠিক করে দেবে। তোর সব ব্যথা চলে যাবে। এবার চোখটা খোল, অনেক মজা হয়েছে, এখন এসব ভালো লাগছে না। আজ কাব্যের কথার প্রেক্ষিতে ইফাত কিছু বলল না। সে আজ অন্ধকারে ঘেরা নিস্তব্ধ প্রকৃতির মতোই নিশ্চুপ। কাব্যের চোখ মুখে এবার হিংস্রতার রূপ নিল। ইফাতের কলার টেনে বলল, হাই, চোখ খোল বলছি, খোল। একদম জ্বর পাতারা করবি না। তোর বেইমানি সহ্য করার ক্ষমতা আমার নেই। দেখ, আমি কাঁদছি, তোর জন্য কাঁদছি। খুব মজা পাচ্ছিস তাই না? তোর মতো বেইমান আল্লাহ আর কারো জীবনে না পাঠাক। বেইমান! আজ কাব্য পাগলের মতো করছে। এত কিছু বলার পরও ইফাতকে উঠতে না দেখে বড় বড় শ্বাস ফেলল কাব্য। ইফাতের রক্ত মাখা কলার সেরে নমনীয় স্বরে বলল, কি করলে উঠবি তুই? তার বিয়েকে চাই তোর? ঠিক আছে, আমি তোকে তোর তার বিয়ে এনে দেব। তুই যা বলবি তাই করব। তবু শুধু একবার চোখ খোল ভাই, শুধু একবার হেসে বল, এসব তোর সাজানো নাটক বই কি কিছুই নয়? আমি হার মানছি তোর কাছে। এবার অন্তত চোখ খোল। বিশ্বাস কর, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, নিজেকে পাগল পাগল লাগছে। এই, তুই সবসময় আমাকে সামলাতিস, তবে আজ কি হলো? আজ কোনো কিছু বলছিস না? আর কোনোদিন তোকে বকা দিব না, মারবো না, তবুও ফিরায় প্লিজ। কাব্য এবার ফ্লোরে বসে পড়ল। চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। ততক্ষণে ফারদিনা শেখ ও তাহমিনা বেগম চলে এসেছেন সেখানে। নিজের ছেলের এরূপ করুণ অবস্থা দেখে পাথর বনে গেলেন তাহমিনা বেগম। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারলেন না তিনি, শুধু দাঁড়িয়ে রইলেন। কাব্য ওনাদের দেখতে পেয়ে দ্রুত উঠে এগিয়ে এসে তাহমিনা বেগমের কোল থেকে নিজের ছেলেকে বুকে জড়িয়ে আবারও ইফাতের কাছে ফিরে গেল। ইফাতকে দেখিয়ে বলল, তুই না ওদের জন্য অপেক্ষা করছিলে, এখন করে নিবি না? ওদের না নিজে দলে নিতে চেয়েছিস, নিজের নেওয়াটা বানাতে চেয়েছিস, তবে এখন কোনো চুপ করে ঘুমিয়ে আছিস। তবে কি আপুর মতো তুই আমার সাথে প্রতারণা করলি? কাব্যের পাগলামি আর প্রলাপ শুনে ফারদিনা শেখ বুঝে গেলেন। তিনি অপর বাচ্চাটাকে বুকে শক্ত করে চেপে ধরে কেঁদে দিলেন। তাহমিনা বেগম ইফাতের কাছে এসে কাঁপা স্বরে বললেন, আমার ছেলেকে এভাবে কেন শুয়ে রেখেছো? ওর কত রক্ত যাচ্ছে দেখতে পাচ্ছ না? এ কাব্য, আমার ছেলেকে এখানে কেন ফেলে রেখেছিস? কি হয়েছে ওর? কাব্য শুধু দুদিকে মাথা নাড়ল। তাহমিনা বেগম চিৎকার করে হাউমাউ করে কেঁদে উঠলেন, হে আল্লাহ, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। এখন কে আমাকে আম্মু বলে ডাকবে? আমাকে ঔষধ খাওয়ানোর জন্য কে আমার পেছন পেছন ঘুরে বেড়াবে? ও আমার মানিক চাঁদ, বাবা উঠ না, তোর মা কাঁদছে, তোর খারাপ লাগছে না? আমার বুকে ফিরে আয় বাবা, তুই ছাড়া তো তোর মা বাঁচবে কিভাবে? তাহমিনা বেগম অতিরিক্ত মানসিক চাপে সেখানেই জ্ঞান হারালেন। কাব্য কেবল শান্ত নির্জীব দৃষ্টিতে ইফাতের নিথর দেহের দিকে তাকিয়ে রইল। ইফাতের মৃত্যুর সংবাদ শুনে নোয়াখালী থেকে ছুটে এসেছে ওর বাবা। একমাত্র ছেলেকে হারিয়ে ওনারা দিশেহারা। তাহমিনা বেগম এ নিয়ে 4 বার অজ্ঞান হয়েছেন। তিতলি এক কোণে বসে চোখের জল ফেলছেন। কি থেকে কি হয়ে গেল? ইফাতকে শেষ গোসল করানো হলো, কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় শোয়ানো হলো। কাব্য বাচ্চা সমেত খাটিয়ার কাছে এলো। ছোট প্রাণটাকে ইফাতের গালে স্পর্শ করিয়ে বলল, তোর খুব ইচ্ছে ছিল ওদের কোলে নেওয়ার, কিন্তু সে সময় তো আর হলো না। তার আগে তো বেমানি করে চলে গেলি। ওদের না হয়
ওর চাচুর শেষ এবং প্রথম স্পর্শ লাগিয়ে দিলাম। সময় এসেছে ইফাতকে তার শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার। কাব্য খাটিয়ার এক সাইডে কাঁধে নিল, পেছনে ইফাতের বাবা আর দুজন সন্তানের খাটিয়া কাঁধে নেওয়ার মতো কষ্ট হয়তো আর কিছুই নেই। ওইদিকে ইফাতের মা গগন বিদারী চিৎকারে উপস্থিত সকলের বুক ফেটে যাচ্ছে। অবশেষে দাফন শেষ হলো। কাব্য ইফাতের কবরের মাটি স্পর্শ করে ভাঙ্গা স্বরে বলল, ভালো থাকিস। অতঃপর কবরের সাইডে টাঙিয়ে দেওয়া হলো মৃত ইফাত আহমেদ বাবা ইসাক আহমেদ। মৃত্যু 22/8/2021, 5 বছর পর। বাচ্চাদের খিলখিল হাসিতে ভরে উঠেছে চারপাশ। ভিডিও কলে তারবিয়ার সাথে কথা বলছে তিতলি, কিয়ানা ও তাহান। দু ছেলের নাম ছারহান শেখ কিয়ান ও শেহরাজ শেখ তাহান। তাহান বেশ চঞ্চল আর কিয়ান কিছুটা ঠান্ডা স্বভাবের। তাহান কিয়ান খেলতে খেলতে কিছুটা দূরে যেতেই তারবিয়া ইতস্তত করে জিজ্ঞেস করল, আপু একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ কর। আপু মানে ভাইয়ার বন্ধুটা কেমন আছে? ইফত ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। তিতলি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হলো, শুকনো ঢোক গিলে বলল। তিতলি নীরব হয়ে গেল। এখন কিভাবে বলবে ইফাত ভাইয়া সেদিন রাতেই এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যার যাওয়া সে তো চলেই গিয়েছে। এখন সে চায় না সত্যিটা জেনে ওর বোনটা ভেঙে পড়ুক। নিজের মনকে শক্ত করে তিতলি বড় মিথ্যাটা বলেই ফেলল। উনি আর এখানে থাকেন না। 3 বছর আগে বউ বাচ্চা নিয়ে আমেরিকা চলে গেছেন। ভাইয়ার মেয়েটা এত কিউট হয়েছে। অকপট মিথ্যাটা বলে দিল তিতলি। এত বড় মিথ্যা বলে মনটা কিছুতেই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। সে চায় তার বোনটা অন্তত ভালো থাকুক। এমনিতে ওর শ্বশুর বাড়ির মানুষ কেমন যেন, স্বামীটাও তো তেমন শান্তি দেয় না তারবিয়াকে। বোনটার কষ্ট দেখলেই তিতলি হু হু করে কাঁদে। তিতলির কথা শুনে তারবিয়ার ঠোঁটের বিষাদময় হাসি ফুটে উঠল। যাক, অন্তত লোকটা সুখে তো আছে। কিন্তু কেন যেন ইফাতের সুখ তারবিয়ার সহ্য হলো না। সে চাপা কান্নাটা গিলে বলল, আপু বাচ্চাটার একটা ছবি দিবে, অথবা ওনার একটা ফ্যামিলি ফটো। তিতলি পড়েছে বিপাকে। এখন কি বলবে? এত বছর তারবিয়া এ ব্যাপারে তিতলিকে কিছু জিজ্ঞেস করেনি। আর না এখানে বেড়াতে এসেছে, মাঝে মাঝে আসে, তবে থাকে না, বিকেলেই চলে যায়। ফ্ল্যাট থেকে তেমন বের হতো না। তারবিয়ার শাশুড়িটা ওকে আসতে দেয় না। তিতলি কথা ঘুরানোর জন্য বলল, চুলের তরকারি বসিয়েছিলাম, পুড়ে যাচ্ছে মনে হয়। তোকে পরে কল করছি আমি, কেমন? তারবিয়ার উত্তরের অপেক্ষা করল না সে, তাড়াতাড়ি কল কেটে দিল। কলটা কেটেই যেন হাফ ছেড়ে বাঁচল। কবর জিয়ারত করে কাব্য রাস্তায় নেমেছে। কাব্যের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তিতলি ভুইয়া। সেদিনের মেয়েটা যে কাব্যের নাম জানতে চেয়েছিল। তিতলি চলে যেতে থাকা কাব্যের পেছন দিকে তাকিয়ে স্লান হেসে বলল, সে ক্লাস টাইমে থাকতে প্রথম দেখায় আপনার উপর পিছলে পড়েছিলাম। দিনরাত আপনাকে নিয়ে স্বপ্ন বুনতাম, অথচ নিষ্ঠুর নিয়তির পরিহাস দেখুন। একবার নিজেকে নিজের ভালোবাসার কথাটাও বলার সুযোগ হলো না আমার। আপনিও কোনোদিন আমার ব্যাপারে জানলেন না। সব তিতলি ভাগ্যবতী হয় না। আপনার স্ত্রী ভাগ্যবতী আপনাকে পেয়ে, আর আমি স্বামীর অত্যাচার আর বাবা মায়ের অবহেলার জীবন পার করছি। আমার ভাগ্যে আপনি থাকলে পারতেন না কাব্য? আমার সকল দুঃখ মুছে দিতে পারতেন না? ভালোবাসার চাদরে মুড়িয়ে এই নিষ্ঠুর পৃথিবী থেকে আমাকে বাঁচাতে পারতেন না? তিতলি চোখের পানি মুছে আবারও সে নরকে পা বাড়ালো, যেখানে তার সমস্ত সুখ চিরতরে বিলিয়ে দিয়েছে তার স্বামীর বাড়ি। কিছুক্ষণ পরই কাব্য বাসায় ফিরে এলো। কাব্যকে দেখেই কিয়ান ও তাহান দৌড়ে এলো। ছেলেদের দেখেই কাব্য মুচকি হেসে কোলে তুলে নিল। এক পাশে কিয়ান ও পাশে তাহান। পাপা, ইফাত চাচুর সাথে দেখা করতে এসেছো? হ্যাঁ। পাপা, ইফাত চাচু আমাদের কাছে কেন আসে না? উনি কি আসবেন না? আমাদের সাথে কখনো খেলবেন না? কাব্য ওদের দুজনকে চুমু দিয়ে বলল, তোমাদের চাচু যেখানে আছেন সেখান থেকে কেউ কখনো ফিরে আসতে পারে না। কেন? উনাকে কি পচাম্যান আটকে রেখেছে? ঠিক তখনই তিতলি খুন্তি সমেত ওদের কাছে এলো। কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আর ফ্রিজ থেকে চকলেট কে চুরি করেছে?
কিয়ান তাহান নিজেদের ছোট ছোট আঙ্গুল কাব্যের মুখের দিকে তাক করে একসঙ্গে বলল। পাপা। কাব্য কিছুটা ভ্যাবাচাকে খেল, বউয়ের দিকে তাকিয়ে বলল। বিশ্বাস করো বউ, আমি চুরি করিনি। তিতলি নাকের পাটাতন ফুলিয়ে বলল। যেই চুরি করেছ কান খুলে শুনে নাও, পরের বার একই কাজ করলে হাত পা ভেঙে কেঁচো রান্না করে খাইয়ে দেব। কথাটা বলেই তিতলি কপট রাগ দেখিয়ে চলে গেল। তিতলি যেতেই কাব্য ভ্রু কুঁচকে বলল। আমি চকলেট চুরি করেছি। কিয়ান তাহান মাথা নিচু করে বলল। সরি পাপা। ইটস ওকে, বাট আর কখনো মিথ্যে বলবে না, ওকে? ওকে। রাত 1টা, কাব্যের চোখে ঘুম নেই। সে বারান্দায় রকিং চেয়ারে বসে আছে, দৃষ্টি তার আকাশের দিকে নিবদ্ধ। ঠিক তখনই তিতলি এসে ওর গা ঘেঁষে দাঁড়িয়ে বলল। ঘুম নেই? না। কাব্য তিতলির হাত টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল, ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল। তুমি যেদিন প্রথম রান্না করেছিলে মনে আছে? সেদিন কিচেনে যাওয়া হয়েছিল, সেটা তোমার স্বপ্ন না, সত্যি ছিল। আর তোমাদের বাড়িতে যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন রাতে তোমার ঘুমের মধ্যে অসুস্থ হচ্ছিল। কেন জানো? কারণ আমি তোমাকে আমার উষ্ণ ছোঁয়ায় আলিঙ্গন করেছিলাম। তিতলি চোখ বড় বড় করে বলল। আপনি তো শিয়ানা গুরু, আমার মতো ভোলাভালা মানুষটাকে এভাবে বোকা বানালেন। তুমি তো এমনিতেই বোকা, নতুন করে আর কি বানাবো? চুপ থাকুন, আমি কখনোই বোকা না। হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই জানি। কাব্য হাসলো। তিতলি ওর বুকে মাথা এলিয়ে দিয়ে বলল। একটা আবদার করলে রাখবেন? আপনার জন্য জান কোরবান। আবদার কেন, আদেশ করেই দেখুন। তিতলি হেসে ফেলল, নিজের দৃষ্টি মহাশূন্যে রেখে বলল। একটা গান শোনাবেন প্লিজ? কাব্য কিছুক্ষণ চুপ থেকে গলার স্বর টেনে গাইল। তুমি আমার এমনই একজন, যার এক জনমে ভালোবেসে মরবে না এমন, এক জনমে ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমে ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যার এক জনমে ভালোবেসে মরবে না এমন। তিতলি চোখ বন্ধ করে কাব্যের সুমধুর স্বর শুনল। কাব্য নিজের গান থামিয়ে পূর্ণিমা চাঁদের আলোতে তিতলির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল। আমার হৃদয়ের একমাত্র সুলতানা তুমি, আমার অসীম ভালোবাসার একমাত্র অংশীদার তুমি। তুমি আমার ছোট্ট টুনি পাখি, যার একমাত্র নীর আমার অন্তঃস্থল। আমার 3 কবুলের পূর্ণাঙ্গ তুমি। তুমি এই কাব্যের তিতলি। ভালোবাসি প্রিয়তম, যে ভালোবাসায় কোনো খাত নেই আর না আছে কোনো মাপকাঠি। সমাপ্ত। আমাদের গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জয় ভাইয়া নয়নী কাপুর নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।